গুড ইভিনিং স্টুডেন্টস, শুরু করতে চলেছি আজকের ক্লাস। নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে থাকা, তোমাদের সিলেবাসেও আছে, হিমালয় দর্শন, বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন। এসএলএসটি পরীক্ষার জন্য যারা পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যেও বলছি, হিমালয় দর্শন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা গদ্য। এখান থেকে প্রশ্ন কিন্তু অনেক আসে। আর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও বলছি, হিমালয় দর্শন থেকে কিন্তু খুব প্রশ্ন আসে, তোমরা কিন্তু খুঁটিয়ে সেই কারণে পড়বে। দেখো, আজকে আমি আলোচনা করব আর পড়াতে পড়াতে এগিয়ে যাব। হিমালয় দর্শন, বেগম রোকেয়া। যথাসময় যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছিলাম। শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে। প্রথমেই প্রশ্ন যে হিমালয় রেল রোড কোথা থেকে শুরু হয়েছে বা আরম্ভ হয়েছে? উত্তর হবে শিলিগুড়ি থেকে। ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট, হিমালয়ান রেলগাড়ি আবার তাহার অপেক্ষাও ছোট। এখানটাও প্রশ্ন আসে যে ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা কোন গাড়িগুলো ছোট? বলতে হবে ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট, আবার বলতে হবে হিমালয়ান রেলগাড়িগুলো কিন্তু তার থেকেও ছোট। ঠিক আছে? ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায়, আর গাড়িগুলি খুব নিচু। যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময়ও অনায়াসে উঠিতে নামিতে পারেন। আমাদের ট্রেন অনেক আঁকাবাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল। গাড়িগুলি কটাটকা শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে আবার কখনো উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিল। তাহলে গাড়িগুলো কেমন শব্দ করছিল? কটাটকা। পথের দুই ধারে মনোরম দৃশ্য, কোথাও অতি উচ্চ চূড়া, কোথাও নিবিড় অরণ্য। ক্রমে আমরা সমুদ্র হইতে 3000 ফিট উচ্চে উঠিয়াছি। এখনও শীত বোধ হয় না। তাহলে সমুদ্র থেকে কত হাজার ফিট উপরে লেখিকারা উঠেছিলেন? 3000 ফিট উচ্চে উঠেছিলেন বা ওপরে উঠেছিলেন। তখনও কিন্তু কি হয়েছে, এখনও শীতবোধ হয় না। তখনও 3000 ফিট উঁচুতে উঠেও শীতবোধ হচ্ছে না, মানে শীত লাগছে না বা শীত করছে না। কিন্তু মেঘের ভেতর দিয়া চলিয়াছি। নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত উজ্জ্বটিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে। তাহলে কোনটাকে নদী বলে ভ্রম বলে মনে হয়েছিল বা ভ্রম জন্মেছিল লেখিকার? নিম্ন উপত্যকার নির্মল শ্বেত উজ্জ্বটিকা দেখে। ঠিক আছে? শ্বেত অর্থে সাদা বা শুভ্র। আচ্ছা, তরু লতা ঘাস পাতা সকলই মনোহর। এত বড় বড় ঘাস আমি পূর্বে কখনো দেখি নাই। হরিতবর্ণ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে। তাহলে কি প্রাকৃতিক শোভা কোনগুলি বেশি বৃদ্ধি করিয়াছে? যদি এরকম প্রশ্ন আসে, তোমাদের তো সাধু ভাষার প্রশ্ন আসবে না, আসবে চলিত ভাষায়, যে কি প্রাকৃতিক শোভা শতগুণ বৃদ্ধি করেছে, তখন উত্তর হবে হরিতবর্ণ চায়ের ক্ষেত্রগুলি। ঠিক আছে? আচ্ছা, দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয়। মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পথগুলি ধরণীর সীমান্তের ন্যায় দেখায়। শিলিগুড়ি স্টেশনে যে উচ্চতায় উঠেছেন ওনারা, সেইখানের যে প্রকৃতির যে মনোরম দৃশ্য, সেই মনোরম দৃশ্য তিনি এখানে বর্ণনা করছেন। এবং তার সাথে সাথে সেখানে যে পথগুলো কেমন সংকীর্ণ পথ, ধরণীর সীমান্তে ধরণীর একদম সীমান্ত নয়, সীমান্তের ন্যায় দেখায়। ঠিক আছে? নিবিড় শ্যামল বন, বসুমতীর ঘন কেশবাস। দেখো কেমন মনোরম সৌন্দর্য উনি ব্যাখ্যা করছেন। নিবিড় শ্যামল বন অর্থাৎ সবুজ বন, বসুমতীর ঘন কেশপাশ অর্থাৎ বসুমতী বলতে পৃথিবীর যেন ঘন কেশ অর্থাৎ চুল, কেশপাশ। আর পথগুলি আঁকা বাঁকা সিথি হয়ে গেছে। পথগুলোকে তুলনা করছেন পৃথিবীর সিথির সাথে। আর কেশপাশ অর্থাৎ কেশপাশ বলতে চুলগুলো যেন পাশ থেকে কেশপাশ হয়ে, মানে চুলগুলো যেমন ঘাড়ের স্কন্ধ থেকে যেমন পাশে ঝোলে, তেমন যেন মনে হচ্ছে বসুমতীর ঘন কেশপাশ। বা কেশপাশ বলতে চুলকেই, সম্পূর্ণরূপে চুলকেই বোঝানো হচ্ছে। শ্যামল বনচ্ছায়াকে বা নিবিড় শ্যামলকে বা সবুজকে বোঝানো হয়েছে। দেখো,
রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝর দৃষ্টিগোচর হইল। রেলপথে কী কী দেখতে পেলেন? অনেকগুলো জলপ্রপাত দেখতে পেলেন, নির্ঝর জলপ্রপাত বা জলপ্রপাতগুলোকে আরেকটা নাম বলছে নির্ঝর। ইহা সৌন্দর্য বর্ণনাতীত, মানে জলপ্রপাতগুলোর সৌন্দর্য ছিল বর্ণনা করা যায় না, যা বর্ণনার অতীত তা হলো বর্ণনাতীত। কোথা হইতে আসিয়া ভীমবেগে হিমাদ্রির পাষাণ হৃদয় বিদীর্ণ করিতে করিতে ইহারা কোথায় চলিয়াছে। তাহলে এই যে জলপ্রপাতগুলোর কথা বলা হচ্ছে, যে ভীমের তো ভীষণ শক্তি ছিল, সে ভীম যে বেগে দ্রুত গতিতে যেত, সেই ভীমের সাথে তুলনা করা হচ্ছে যে সেই জলপ্রপাতগুলো এত মানে জলপ্রপাত দেখবে যখন পড়ে পাহাড়ে, কেউ যখন বেড়াতে গেছো তোমরা নিশ্চয়ই, অনেকেই গেছো পাহাড়ে বেড়াতে, তো যখন পাহাড়ে বেড়াতে গেছো দেখেছো জলপ্রপাত কি মানে বিশাল আওয়াজ হয়, তাই তো? তো সেই আওয়াজে সে ভীমবেগে হিমাদ্রি বলতে এখানে পাহাড়, সেই পাহাড়ের যে পাষাণ অর্থাৎ পাথরের হৃদয় বিদীর্ণ করে, যেন পাথরগুলোকে বিদীর্ণ করে ইহারা কোথায় চলিয়াছে এমনই দুর্দান্ত আওয়াজ হয়। এবং ইহাদেরই কোনো একটি বিশালাকায় জাহ্নবীর উৎস, মানে এরই কোনো একটা বড় অংশ হচ্ছে জাহ্নবী অর্থাৎ গঙ্গার হয়তো উৎস। এ কথা সহসা বিশ্বাস হয় কি? এটা কি আমাদের বিশ্বাস হবে? একটি বড় ঝর্ণার নিকট ট্রেন থামিল। একটি বড় ঝর্ণার নিকট ট্রেন থামিল। একটা বড় ঝর্ণা যেখানে ছিল সেখানে ট্রেন তাহলে কোথায় থামলো যদি প্রশ্ন আসে, তখন উত্তর হবে একটি বড় ঝর্ণার নিকট। আমরা ভাবিলাম যাহাতে আমরা প্রাণ ভরিয়া জলপ্রবাহ দেখিতে পাই, সেই জন্য বোধহয় গাড়ি থামিয়াছে। লেখিকারা ভাবছেন যে হয়তো ওনারা জলপ্রপাতের যে জলপ্রবাহ সেটা দেখবেন বলে দেখানোর জন্যই গাড়িটাকে থামানো হয়েছে। বাস্তবিক সেই জন্য কিন্তু ট্রেন থামে নাই, অন্য কারণ ছিল। সেইখানে জল পরিবর্তন করা হইতেছিল, সেখানে ওই জায়গাটাতে জল পরিবর্তন হচ্ছিল, যে কারণেই ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল। মানে ট্রেন এমনি থেমেছিল, তো ট্রেন ছিল, থামানো হয়নি, এমনি থেমেছিল। তো লেখিকা বলছেন আমাদের দেখার জন্যই হয়তো থেমেছে ট্রেনটা ভাগ্যবশত, কিন্তু সেটা কারণ ছিল না, জলের পরিবর্তন করা হচ্ছিল, যে কারণেই ট্রেন থামুক না কেন ওনাদের দেখার মনোরথ পূর্ণ হলো, তাই তো? এখন আমরা 4000 ফিট ঊর্ধ্বে উঠে আছি। 3000 ফিট উঁচুতে ছিলেন, এবার আরও 1000 ফিট উঁচুতে গেছেন, 4000 ফিট মানে 4000 ফিট উঁচুতে গেছেন, তবু সেখানেও শীত অনুভব করছেন না। কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ কণ্ঠাগত ছিল, সেই জুলুম হইতে রক্ষা পাইলাম। অল্প অল্প বাতাস মৃদু গতিতে বহিতেছে। অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম। এখানকার উচ্চতা 4864 ফিট। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, তোমাদের কিন্তু যে কারোরই আসতে পারে। নবম শ্রেণীর জন্য যারা পড়াশোনা করছো তাদেরকে খুব বারবার আমি বলছি তাদেরকে যে তোমরা কিন্তু এই উচ্চতাটা খুব ভালো করে মনে রাখবে, যে কার্শিয়াং স্টেশনে যখন উপস্থিত হলো ট্রেনটা, কার্শিয়াং স্টেশনে গিয়ে যখন থামলো, কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত ছিল? স্টেশনের উচ্চতা ছিল 4864 ফিট। এটা কিন্তু আসে যে কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত ছিল, দিয়ে দিল অপশানে যে 4864 ফিট, 4867 ফিট, 4464 ফিট, 4865 ফিট, এইরকম দিয়ে দিল। উত্তর হবে 4864 ফিট। এই সংখ্যাটা ভালো করে মনে রাখবে। অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম। এখানকার উচ্চতা হলো এত। স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূর নহে, শীঘ্রই আসিয়া পৌঁছিলাম। আমাদের ট্রাঙ্ক কয়টা ভ্রমক্রমে দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হইয়াছিল। জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও সন্ধ্যার পূর্বে আর কি এসেছিল। কখন লেখিকারা পৌঁছলেন? সন্ধ্যার পূর্বে। গৃহসুখ অনুভব করিতে পারি নাই। সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রাঙ্কগুলি ফিরিয়া আসিল। আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল। পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি। তাই বলি কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা হয় না। কেবলমাত্র যে একটা থাকার জায়গা পেয়ে গেছি, আশ্রয় পেয়েছি বলে সুখে আছি তা নয়। আবশ্যকীয় আসবাব সরঞ্জামও তো চাই, সেরকম তো জিনিসপত্র থাকতে হবে, তবে তো সুখে থাকা যায়। মানুষ কি আর আসবাব সরঞ্জাম ছাড়া থাকতে পারবে না। এখানে এখনও শীতের বৃদ্ধি হয় নাই, গ্রীষ্মও নাই।
এই সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয়? সূর্য কিরণ প্রখর বোধ হয়। আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হইয়াছিল। এটা প্রশ্ন আসে যে লেখিকারা যেদিন কার্শিয়াংয়ে পৌঁছলেন সেদিনের পর কদিন পর বৃষ্টি হয়েছিল? উত্তর হবে একদিন মাত্র, সামান্য আসিবার পর একদিন মাত্র, মানে পৌঁছানোর পর কদিন বৃষ্টি হয়েছিল? একদিন বৃষ্টি হয়েছিল। বায়ু তো খুবই স্বাস্থ্যকর ছিল, জল নাকি খুব ভালো নহে। আমরা পানীয় জল ফিল্টারে ছাঁকিয়া ব্যবহার করি। তাহলে পানীয় জল কিসের মাধ্যমে ব্যবহার করে থাকেন? ফিল্টারে ছেঁকে ব্যবহার করতেন। জল কিন্তু দেখিতে খুব পরিষ্কার স্বচ্ছ, কূপ নাই, নদী পুষ্করিণীও নাই, সবে ধন নির্ঝরের জল। ঝর্ণা সুবিমল সুশীতল জলদর্শনে চক্ষু জুড়ায়, স্পর্শনে হস্ত জুড়ায় এবং ইহার চতুষ্পার্শ্বস্থিত শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জুড়ায়। এখানকার বায়ু পরিষ্কার ও হালকা। দিয়ে দিল এখানকার বায়ু পরিষ্কার ও হালকা কোন রচনার অংশ? তখন দিতে হবে হিমালয় দর্শন। ঠিক আছে। বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার। এই মেঘ এতদিনে একদিকে বা এদিকে আছে, এই মেঘ এদিকে আছে, ওদিক হইতে বাতাস আসিল। মেঘ একদিকে আছে আর ওই দিক থেকে বাতাস এলো, মেঘ খণ্ডকে তাড়াইয়া লইয়া চলিল। মানে এমন বাতাস বইছিল যে মেঘখণ্ডকে যেন তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে। প্রত্যেক দিন অস্তমান রবি বলতে এখানে সূর্য যখন অস্ত যাচ্ছে, রবি অর্থে সূর্যের কথা বলা হয়েছে, যে অস্তমান সূর্য বা অস্তমান রবি বায়ু এবং মেঘ নিয়ে মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করেছে। দেখবে সূর্য যখন অস্ত চলে যায় তখন সেই সময়ের যে আভা, সোনালি আভা বলো বা লাল আভা, আমরা লাল আভা পাই, সেই সময়ের কথা বলা হচ্ছে, সৌন্দর্যের রাজ্য রচনা করে। পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয়। পশ্চিম গগনে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে যখন সূর্য, তখন পাহাড়ের গায়ে তরল স্বর্ণ অর্থাৎ সোনার মতো যেন সোনালি কিরণ ঢেলে দেওয়া হয়েছে বা স্বর্ণ ঢালিয়া দেওয়া হয়। আশা করি বুঝতে পারছো। অতঃপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলি সুকোমল অঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ু ভরে ইতস্তত ছোটাছুটি করিতে থাকে। অতঃপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলো কি হচ্ছে? সুকোমল অঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ু ভরে ইতস্তত মেঘগুলো ছুটোছুটি করছে। ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয়। আত্মহারা হইয়া থাকি, আমি কোনো কাজ করিতে পারি না। মানে এত মনোহর সৌন্দর্য বা মনোরম সৌন্দর্য যা মনকে হরণ করেছে লেখিকার, তা দেখতেই উনি ব্যস্ত, আত্মহারা হয়ে যাচ্ছেন, যে কাজে মন দিতে পারছেন না। মনে পড়ে একবার মহিলায় ঢেকির শাকের কথা পাঠ করিয়াছি। আচ্ছা, উনি কিন্তু মহিলা পত্রিকার সাথে যুক্ত ছিলেন, ঠিক আছে। তো মহিলার ঢেকির শাকের কথা এসএলএসটি পরীক্ষার জন্য যারা পড়বে তাদের কথা বলছি, তাদের উদ্দেশ্যে বলছি যে দেখো, এই এমএসসি বা মাদ্রাসা সার্ভিস কমিশন যে রিসেন্ট হয়ে গেল, সেখানে কিন্তু এই বেগম রোকেয়া কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন এমন একটা প্রশ্ন এসেছিল, সেখানে কিন্তু মহিলা উত্তর নিয়েছে, ঠিক আছে। সুতরাং মহিলা উত্তরটা কিন্তু নিয়েছে, সুতরাং উনি কিন্তু মহিলা পত্রিকার সাথে যুক্ত ছিলেন, তো সম্পাদিকাও ছিলেন। তো সুতরাং তোমাদের কিন্তু এইটা ভালো করে মনে রাখতে হবে। আর নবম শ্রেণীদের জন্য বলছি, এখানে দেখো পড়ে রাখতে হবে যে মহিলায় ঢেকির শাকের কথা পাঠ করিয়াছি। মহিলা পত্রিকায় ঢেকির শাক উনি পাঠ করেছেন, মানে উনি নিজে পড়েছেন। ঢেকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম। ঢেকি শাককে লেখিকা ক্ষুদ্র একটা গুল্ম বলে জানতেন। কেবল ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করিয়াছিলাম যে কার্নিফেরাস যুগে বড় বড় ঢেকি তরু ছিল। কোন যুগে ছিল? দেখো এখানে কার্বনিফেরাস আছে, আমরা কি বলে থাকি? কার্বনিফেরাস, ঠিক আছে, কিন্তু এখানে বানান যেটা আছে সেটাই করবে।
কয়াকা র ব দন্তহাসি ফয়কা রয়াকা দন্তাস কার্বনিফেরাস। কার্বনিফেরাস আমরা কিন্তু দেখো কয়াকা বয়রেফ করে থাকি, তাই তো? কার্বনিফেরাস কিন্তু এটা কয়াকা র ব কার্বনিফেরাস, ঠিক আছে? তো কার্বনিফেরাস যুগে কিন্তু বড় বড় ঢেকি তরু ছিল। এখন সেই ঢেকি তরু সচক্ষে দেখিলাম, ভারী আনন্দ হইল। তরুবর, এই ঢেকি তরুবর 20 ফিট উচ্চ হইবে। ঢেকি তরু মানে ঢেকি গাছগুলো কত ফিট উচ্চ হবে? 20 বা 25 ফিট উচ্চ হবে। কোনো কোনো স্থানে খুব নিবিড় বন, সুখের বিষয় এখানে বাঘ নাই, তাই নির্ভয়ে বেড়াইতে পারি। আমরা নির্জন বন্য পথেই বেড়াইতে ভালোবাসি। সর্প এবং ছিনে জোক আছে। এখানে কি আছে? সাপ আছে, ছিনে জোক আছে। এই পর্যন্ত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় নাই, মানে সাপের সাথে মানে সাপের সাক্ষাৎ পায়নি, কেবল 2-3 বার জোকের রক্ত শোষণ করিয়াছে। এদেশের স্ত্রীলোকেরা যোগ দেখিলে ভয় পায় না। আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে, তাহলে ভুটিয়া চাকরানির কি নাম ছিল? ভালু। জোকে কি ক্ষতি করে? রক্ত শোষণ শেষ হইলে আপনিই চলিয়া যায়। ভুটিয়ানিয়ারা 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করিয়া পরে, কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে, গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দ্বারা মাথা ঢাকে, পৃষ্ঠে 2-1 মন বোঝা লইয়া অনায়াসে প্রস্তর সংকুল আবুড়া খাবুড়া পথ বহিয়া উচ্চে উঠে ওইরূপ নিচেও যায়। দেখো ভুটিয়ানিয়ারা কীরকম সাজগোজ করতো বা তাদের পোশাক কেমন ছিল, তাদের পোশাকের বিবরণ দাও যদি প্রশ্ন আসে, নবম শ্রেণীদের উদ্দেশ্যে বলছি। এখানে কিন্তু লিখতে হবে, কি লিখতে হবে তোমরা বুঝতে পারছো। ওরা কিন্তু এখানে শর্ট প্রশ্নে আসবে যে তারা কত গজ লম্বা কাপড় পরতো। উত্তর হবে 7 গজ লম্বা কাপড় পরতো। কেমন করে পরতো? ঘাগরার মতো করে পরতো। কোমরে তারা কিন্তু একখণ্ড কাপড় জড়ানো থাকে, তাদের গায়ে জ্যাকেট থাকে আর বিলাতি শাল দ্বারা মাথা ঢাকা থাকে, আর পৃষ্ঠে 2-1 মন বোঝা লইয়া অনায়াসে প্রস্তর সংকুল আবুড়া খাবুড়া পথ বহিয়া তারা কি করে? পিঠে বোঝা নিয়ে এবড়ো খেবড়ো পথ দিয়ে তারা কিন্তু একদম পাহাড়ের উচ্চে উঠে যায়। ওইরূপ আবার ওইভাবে আবার নিচেও নেমে আসে। তাহলে ওই বিলাতি যাই বলো না কেন, যে কেউ বলে বিলেতি, কেউ বলে বিলিতি, কেউ বলে বিলাতি, তো এখানে বিলাতি আছে। তো বিলাতি শাল দ্বারা মাথা ঢাকে, এত পর্যন্ত কিন্তু তাদের পোশাকের বর্ণনা হবে, ঠিক আছে? যদি প্রশ্ন আসে ভুটিয়ানিয়াদের পোশাকের বর্ণনা দাও, তখন কিন্তু এই উত্তরটা হবে। আচ্ছা, যে পথ দেখিয়াই আমাদের সাহস গায়েব হয়, সেই পথে উহারা বোঝা লইয়া অবলীলা ক্রমে উঠে। মহিলা সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। এটা কে লিখেছিলেন? মহিলা পত্রিকার সম্পাদক মহাশয়, ঠিক আছে? ওনার নাম কি? ওনার নাম আমি কিন্তু এখন ওনার নাম আমি বলবো না, ওনার নাম আমি প্রশ্নোত্তর পর্বে আমি আলোচনা করে দেব। এখন আমি ওনার নাম বলবো না। মহিলা সম্পাদকের নাম কি, ঠিক আছে? আচ্ছা, রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা, এই কথা কে বলেছেন? মহিলা পত্রিকার সম্পাদক। উত্তর যদি লিখতে হয় এটা হবে উত্তর। জিজ্ঞাসা করি, এই ভুটিয়ানিয়ারাও ওই অবলা জাতির অন্তর্গত নাকি? ইহারা কি বলছে দেখো, ইহারা উদরান্নের জন্য পুরুষদের প্রত্যাশী নহে। ইহারা কি নিজেদের উদরকে পূর্ণ করার জন্য পুরুষের প্রত্যাশা করে না, সমভাবে উপার্জন করে, বরং অধিকাংশ স্ত্রীলোক দিগকেই পাথর বহিতে দেখি। এরা পাথর মানে স্ত্রীরা কী করে? পাথর বয়ে বয়ে নিয়ে যায়। তো পুরুষেরা বেশি বোঝা বহন করে না। পাহাড়ি এলাকায় অবলারা প্রস্তর বহিয়া লইয়া যায়। অবলা যাদেরকে বলছে? নারীদেরকে। সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে, সেই কাজে বালক বালিকারাও যোগদান করে। তাহলে যদি প্রশ্ন আসে যে এই কাজে সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে, কারা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে? উত্তর হবে সবলেরা, ঠিক আছে? এবার ধরো অপশানে দিয়ে দিল সবলেরা, দুর্বলেরা, এবার দিয়ে দিল অবলারা, আর একটা দিল বালক বালিকারা, তখন হবে উত্তর সবলেরা, ঠিক আছে? ভালো করে দেখে উত্তর করবে। বালক বালিকারা যোগদান করত, এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয়। তাহলে সবলদের মধ্যে কারা ছিল? বালক বালিকারা, ঠিক আছে?
আচ্ছা, ভুটিয়ানিয়ারা পাহাড়নি বলিয়া আপন পরিচয় দেয়। এবার দেখো অপশানে যে আমি প্রশ্নটা তোমাদের বললাম, দুর্বলেরা, অবলারা, বালক বালিকারা, আর একটা কি বললাম, সবলেরা। সবলেরা যদি থাকে সেখানে কিন্তু অপশানে বালক বালিকা থাকবে না, 4 নম্বর অপশানে কোনোটিই নয় থাকবে, কেননা বালক বালিকারা কিন্তু সবলার দলভুক্ত হয়ে গেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, ভুটিয়ানিয়ারা পাহাড়নি বলিয়া আপন পরিচয় দেয়। তাহলে ভুটিয়ানিয়ারা নিজেদেরকে কি বলে পরিচয় দেয়? পাহাড়নি বলে। এবং আমাদিগকে নিচেকা আদমি বলে, মানে আমরা যার, মানে লেখিকা বলছেন যে লেখিকাদেরকে আর কি, লেখিকার মতো আমরাও সাধারণ মানুষ, আমাদেরকে বলছে ওরা ওই ভুটিয়ানিয়ারা বাকিদেরকে নিচেকা আদমি বলে, যেন ইহাদের মতে নিচেকা আদমিই হলো অসভ্য। স্বভাবত ইহারা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী হয়। ভুটিয়ানিয়ারা কেমন স্বভাবের হয়, এরম যদি প্রশ্ন আসে তাহলে তোমাদের কিন্তু এইটা লিখতে হবে যে শ্রমশীলা, যারা শ্রম বলবে, শ্রমই ঠিক, শ্রমশীলা বা শ্রমশীলা, আচ্ছা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী হয়, ঠিক আছে। কিন্তু নিচেকা আদমির সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণ রাজি হারাইতেছে। মানে কি নিচেকা আদমি বলতে, এই যে লেখিকার মতো যারা যায় ওখানে বেড়াতে, সেখানে তাদের সঙ্গে থেকে থেকে তারা যেন তাদের নিজেদের সৎ গুণগুলোকে হারিয়ে ফেলেছে। বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধে জল মিশানো ইত্যাদি দোষ শিখিতেছে। মানে ওরা খুব ভালো মানুষ নিজেদেরকে মনে করে, পাহাড়নি বলে নিজেদেরকে পরিচয় দেয়। এবার দেখো, বাজারের পয়সা অল্প স্বল্প, এই নিচেকা আদমিরা কি করে? নিচেকা আদমি বলতে পাহাড়ের একদম নিচের যে স্থানগুলো, মানে নিম্নে যে স্থানগুলোতে থাকে, মানে উচ্চ ফিটে যারা আছে তারা পাহাড়নি, একদম ভুটিয়ানিয়ারা একদম নিম্নে যে স্থানগুলোতে আছে, নিচু যে উপত্যকায় বা নিচের যে পাহাড়ের যে নিচুর কি বলো নিম্ন ফিটে যারা আছে একদম নিচের দিকে, তাদেরকে ওরা নিচেকা আদমি বলে থাকে। বুঝতে পেরেছো? এমনিও যারা ওখানে যায় পরিভ্রমণে তাদেরকে নিচেকা আদমি বলে। এবার ধরো ওখানে স্থায়ী বাসিন্দা যারা এখান থেকে ধরো বাইরে থেকে গেছে, তাদেরকেও নিচেকা আদমি বলে, কারণ তাদের কাছ থেকে তারা মানে এত বাজে খারাপ জিনিসগুলো শিখছে। কি শিখছে তারা? এই যে এখানে বলেই দিয়েছে, তারা এই যে বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা শিখেছে, দুধে জল মিশিয়ে দুধকে ভেজাল করা শিখেছে। বুঝতে পেরেছো? দুধে দোষ মানে মেশানো ইত্যাদি দোষ শিখিতেছে। ভেজাল করে দুধকে, কিন্তু মানে জল মিশিয়ে দেয় দুধে। আচ্ছা, আবার নিচেকা আদমির সঙ্গে বিবাহ হচ্ছে। আবার ওখানকার নিচেকা আদমি যাদেরকে বলছে ভুটিয়ানিয়ারা, নিজেদেরকে পাহাড়িয়া বলে পাহাড়নি বলছে যারা, পাহাড়নিরা কিন্তু নিচেকা আদমিকে বিবাহও করছে, বিয়েও করছে। আচ্ছা, ওইরূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে। এইভাবে তারা কি করছে? অন্যান্য জাতির সাথে মিশতে পারছে, মানে মিশছে। এবার দেখো, আমাদের বাসা হইতে প্রায় 1 মাইল দূরে বড় একটা ঝর্ণা বহিতেছে। মানে যেখানে লেখিকারা ছিলেন সেখান থেকে 1 মাইল দূরে কিন্তু ঝর্ণাটা ছিল, ঝর্ণা বহিতেছে। তাহলে কত দূর, মানে লেখিকাদের বাসা থেকে ঝর্ণার দূরত্ব কত ছিল, কত মাইল ছিল? যদি প্রশ্ন আসে উত্তর কিন্তু হবে 1 মাইল। আমি সমস্ত কিছু আলোচনা করে দেবো প্রশ্নোত্তর পর্বে, কিন্তু এখনও আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে ওই দুগ্ধ ফেন নিভো জলের স্রোত দেখা যায়। দুগ্ধ ফেন নিভো মানে কি? দুধের যেমন ফেনা হয়, যেভাবে বুদবুদ আকারে যে ফেনা ওঠে, সেই রকম যেন মনে হচ্ছে জলের স্রোত। হ্যাঁ, দিবানিশি তাহার কল্লোল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। মানে দিবানিশি বলতে দিন রাত, দিবা মানে দিন অর্থাৎ দিবস, আর নিশি অর্থে রাত অর্থাৎ রাত্রি। দিবারাত্রি বা দিবানিশি তাহার কল্লোল গীতি শুনিয়া, ওই নদীর জলের স্রোতের কল্লোল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ যেন বেড়ে যায়, দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। বলি, প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায়, নির্ঝর বলতে জলপ্রপাতকে বলা হয়েছে, নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণপ্রাতে লুটাইয়া পড়ে না। বলছে পরমেশ্বর বলতে এখানে ঈশ্বরকে বলা হচ্ছে, আমাদের প্রাণটাও কেন ওইভাবে গিয়ে ঈশ্বরের চরণে পড়ে না, চরণ প্রান্তে গিয়ে পড়ে না। অধিক কি বলিব, আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি,
বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা। অর্থাৎ উনি বঙ্গোপসাগর ওনার ঘোরা হয়ে গেছে, সমুদ্রের নমুনা উনি দেখেছেন, এবার পাহাড়ের পর্বতের নমুনা উনি দেখলেন, হিমালয়ে গিয়ে দেখলেন। এখন সেই সাধু পূর্ণ হইল। ঠিক আছে, তাহলে লেখিকা কোন কোন জায়গায় ঘুরেছেন এখানে উল্লেখ আছে। দেখো, বঙ্গোপসাগরে উল্লেখ আছে আর হিমালয়ের কথা বলা আছে। হিমালয়ের তো পড়ছই, হিমালয় দর্শন, আর বঙ্গোপসাগরের কথা উল্লেখ আছে। যদি বলে কোন সাগর, বঙ্গোপসাগর, না, স্বাদ তো মিটে না, যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণ বাড়ে। কিন্তু কেবল 2টি চক্ষু দিয়েছেন ভগবান, তো 2টি চক্ষু দিয়েছেন, আর তো এক্সট্রা দেননি। সুতরাং উনি বলছেন তাহা দ্বারা কত দেখিব, ওই 2 চোখ দিয়ে আর কত দেখবো, আরও যদি চোখ থাকতো তাহলে আরও দেখা যেত। প্রভু অনেকগুলি চোখ দেন নাই কেন, অনেকগুলো চোখ আমাদের দেননি কেন, 2টো চোখ কেন দিয়েছেন? যত দেখি যত ভাবি তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। প্রত্যেকটি উচ্চ শৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে আমায় দেখ, আমায় দেখ, মানে প্রত্যেকটা উঁচু উঁচু যে শৃঙ্গ বা পাহাড়ের চূড়া যেন বলছে যে আমাকে, তো আগে তুই আমাকে দেখ, আমাকে দেখ, কাকে ছেড়ে কাকে দেখবো। আর প্রত্যেকটা ঝর্ণা যেন বলছে আমাকে দেখ, আমাকে দেখ। ঠিক আছে, এইটাই উনি বোঝাতে চাইছেন যে প্রকৃতির সৌন্দর্যকে যখন তাহাকে, মানে প্রত্যেকটা জলপ্রপাত, প্রত্যেকটা মানে উচ্চ শৃঙ্গ, প্রত্যেকটা পাহাড় পর্বতের শৃঙ্গ পর্বত বলো, আপন আপন মহিমায় রয়েছে। একটা মানে পর্বতের তো রেঞ্জ আছে, এবং রেঞ্জে তো অনেকগুলো পর্বত, ধরো একসাথে একটা রেঞ্জ আছে পুরো, তো প্রত্যেকের চূড়া আছে, সেই চূড়াগুলো যে যার আপন মহিমায় আছে। তো সেটার কথাই এখানে বোঝাতে উনি চাইছেন এবং সৌন্দর্যকে বর্ণনা করছেন। এছাড়া দেখো, উনি বলছেন যে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি, যখন তাহাকে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি, যখন চোখ বিস্ফোরিত করে যখন আমরা দেখছি বড় বড় চোখ করে অবাকে, বিষয়ার্থে অবাক হয়ে, তখন তাহারা ঈষৎ হাস্যে ভ্রুকুটি করিয়া বলে আমাকে কি দেখো, বলছে তখন যেন ভ্রুকুটি করে তারা বলছে আমাকে কি তুমি কি আমাকে দেখছো? আমার স্রষ্টাকে স্মরণ করো, আমাকে যে সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে তুমি স্মরণ করো। ঠিক কথা, চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়। মানে আমি এখানে লেখিকা বলতে চাইছেন যে একটা ছবি দেখে যেমন ছবিটা যে এঁকেছে তার যে কতটা কলাকুশলী বা কতটা নৈপুণ্য আসে, সেই ছবি আঁকায় কতটা সে পারদর্শী সেটা বোঝা যায়, তার নৈপুণ্য বোঝা যায়। তেমনই নতুবা নাম শুনিয়া কে কাহাকে চিনিবে, তার আঁকা থেকে তাকে চেনা যাবে, তাই তো? তার সে কেমন এঁকেছে, তার দুর্দান্ত সেই আঁকা দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ খুব ভালো, সে একজন চিত্রশিল্পী, তাই তো? তার নামে কে কাকে চেনে, তারপরে তো নাম, আগে আঁকা ভালো হলে তবে তো তার নাম, তাই না? এই দেখো, আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ, কত বিস্তৃত, কি মহান, আর সেই মহাশিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র। দেখো, হিমালয় তো একটা ছোট্ট ক্ষুদ্র সৃষ্টি, স্রষ্টার একটা ছোট্ট ক্ষুদ্র সৃষ্টি, আর এত বড় যে পৃথিবী, সেটার কথাই উনি বলছেন যে তিনি হচ্ছেন মহান শিল্পী, মহাশিল্পী, সৃষ্টিকর্তা। তার সৃষ্ট যে এই জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সেখানে এই হিমালয়টা তো একটা ক্ষুদ্র, মানে কত ক্ষুদ্র জিনিস, তাই না? বালুকা কণা বলিলেও বড় বলা হয়, মানে একটা ছোট বালির কণা বললেও ভুল বলা হয়। আশা করি বুঝতে তোমরা পারছো। আমাদের এমন সুন্দর চক্ষু, কর্ণ, মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি তবে কি কৃতজ্ঞতা হয় না? মানে কি, আমরা যদি, যিনি সৃষ্টিকর্তা তার যদি আমরা গুণকীর্তন, তার যে কি গুণ, অশেষ গুণ, তিনি কি যে গুণে এসব সৃষ্টি করেছেন, তার যদি সেই গুণের কীর্তন না করি তাহলে আমাদের তো মনে হয় কৃতজ্ঞতা মানে কি, আমাদের তাতে একটা দোষ হয়। কৃতজ্ঞতা বলতে একটা অ্যাপ্রক্স মিনিং এখানে তেমন যদি দেখো যে কৃতজ্ঞতা মানে হচ্ছে, আমি প্রশ্নোত্তর পর্বে আলোচনা করে দেব, কৃতজ্ঞতা মানে তোমরা জেনে রাখো যে আমাদের কি তাতে কোনো দোষ হয় না, আমাদের কি তাতে ভুল হয় না বা অন্যায় হয় না। ঠিক আছে? আচ্ছা, মন, মস্তিষ্ক, প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে তৃপ্তি হয়। মন দিয়ে, মস্তিষ্ক দিয়ে, প্রাণ দিয়ে, সব দিয়ে যদি আমরা এই উপাসনা করি, অর্থাৎ এই প্রকৃতির রূপ, রস, সৌন্দর্য সব কিছুকে আস্বাদন করি, উপভোগ করি, তবেই তৃপ্তি আসবে। কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতকগুলি শব্দ উচ্চারণ করিলে উপাসনা হয় না। টিয়া পাখির মতো শুধুমাত্র কয়েকটা শব্দ উচ্চারণ করলাম, অন্তত আমার মতে, মানে অন্তত বেগম রোকেয়ার মতে, তাহলে কিন্তু
হবে না, উপাসনা করলে কিন্তু হবে না। তদ্রূপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কোথায়? তুমি প্রাকৃতিক সৌন্দর্য দেখছো, তোমার ভেতরে সেই প্রাণের আবেগটা নেই। কি সুন্দর মনোরম দৃশ্য আমি উপভোগ করছি, এই যে ভেতরের অনুভূতি, সেই অনুভূতিটুকুই যদি না থাকে, তাহলে আর সেখানে আবেগ যদি না থাকে, তাহলে আর সেটার কি মানে সেটাই কোনো লাভ হয় না। তাই উনি বলছেন সেই যে দেখার যে সৌন্দর্যটা, যে সৌন্দর্যকে আমরা উপভোগ করব, সেটাই আসল উপাসনা। সেই উপাসনাতে কিন্তু কোনো লাভ হয় না, ঠিক আছে? প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ শতই সমস্বরে বলিয়া ওঠে, ঈশ্বরই প্রশংসার যোগ্য। সবসময় মনে হবে এই প্রকৃতি যিনি সৃষ্টি করেছেন, যে ঈশ্বর, তিনিই হলেন প্রশংসার যোগ্য, আর কেউ নয়, তিনিই ধন্য। এখানটাকে প্রশ্ন আসবে, দেখো, ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনি ধন্য, কোন রচনার অংশ, কে লিখেছেন, কোন রচনার অংশ হিমালয় দর্শন থেকে নেওয়া হয়েছে এবং কে লিখেছেন? বেগম রোকেয়া। তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজন হয় না। উনি তো মুখে উচ্চারণ করে বোঝানোর চেষ্টা করলেন, যারা অনুভব করবেন, যারা প্রকৃতপক্ষে অনুভব করবে, তারা আর এইসব উচ্চারণই করবে না, তারা অনুভবই করবে। তাই উনি বলছেন যে যখন বুঝবেন, যে যখন তারা সকলে যখন বুঝতে পারবে, সবাই যখন বুঝতে পারবে যে ঈশ্বরই হচ্ছে প্রশংসার যোগ্য, তিনিই হচ্ছেন ধন্য, তখন আর এই সমস্ত কথা মুখে উচ্চারণ করার দরকার নেই। তুমি শুধু মুখ বুঝে সৌন্দর্য উপভোগ করো, তুমি তোমার মতো করে সৌন্দর্য উপভোগ করো, এটাই উনি বলতে চাইছেন। দেখো, সংক্ষেপিত ও সম্পাদিত হিমালয় দর্শন, তিনি বেগম রোকেয়া হিমালয়ে গিয়ে যে সৌন্দর্য উপভোগ করেছেন, সেই সৌন্দর্য এখানে ওনার রচনায় উনি তুলে ধরেছেন, প্রাকৃতিক সৌন্দর্যকে, এবং তিনি ঈশ্বরকেই এখানে ধন্যবাদ জানিয়েছেন এবং পাঠকের উদ্দেশ্যে বলেছেন যে ঈশ্বরকেই এখানে ধন্যবাদ জানাতে হবে, তবেই কিন্তু আসল উপাসনা। যদি তুমি মন প্রাণ মস্তিষ্ক থেকে প্রাকৃতিক সৌন্দর্যের সমস্ত কিছু রূপ রস লাবণ্য অনুভব করো, তাকে আস্বাদন করো, তাকে উপভোগ করো, তবেই সেখানে তোমার সার্থকতা। এই হলো মূল বক্তব্য, ঠিক আছে? আর কিছু বিশেষ কিছু নেই। এর পরের ক্লাসে থাকবে প্রশ্নোত্তর পর্বের আলোচনা। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।